হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের একটা ক্লাস নিচ্ছি, যে ক্লাসে আমরা এই যে আমাদের নতুন যে ব্যাচ লঞ্চ হলো, কম্বাইন্ড ব্যাচ 5.0, সেই ব্যাচের আমরা ক্লাস নিচ্ছি। ধরে নাও এটা একটা ডেমো ক্লাস তোমাদের জন্য, যে তোমরা দেখবে যে কেমন ক্লাস হয় তার জন্য। ঠিক আছে? তো মোটামুটি আমি যেটা বলতে চাই, কম্বাইন্ড ব্যাচ 5.0-তে তোমাদের আমি টোটাল যে সায়েন্সের সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কিন্তু কভার করব। ঠিক আছে? অল সায়েন্স সাবজেক্ট। তো সেই সিলেবাসের মধ্যে কি কি রয়েছে একটু দেখে নাও। টোটাল আমরা যদি বলি যে এই সিলেবাসের মধ্যে কি কি রয়েছে, তাহলে সেটা দাঁড়াচ্ছে লাইফ সায়েন্সের মধ্যে আমাদের আহ, এই যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারগুলো সমস্তই থাকবে। কোষের গঠন, সালোক সংশ্লেষ, পুষ্টি, কোষচক্র, সংবহন, রক্ত চলন, গমন, রেচন, ভাইরাস, ব্যাকটেরিয়া, স্নায়ুতন্ত্র, তারপরে মানব মস্তিষ্ক, চোখের গঠন, হরমোন, বংশগতি, এবং এর সঙ্গে থাকবে তোমাদের ট্যাক্সোনমি, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী পর্বের যে শ্রেণী বিভাগ রয়েছে সেইগুলো এর সঙ্গে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? এটা হচ্ছে টোটাল আমাদের লাইফ সায়েন্সের সিলেবাস। এছাড়া আছে বাস্তুতন্ত্র, সংরক্ষণ, ভিটামিন। দাঁড়াও, আমি এটা মুছে দিই। বাস্তুতন্ত্র, সংরক্ষণ, ভিটামিন। ঠিক আছে? এরপরে আমরা ফুল সাবজেক্ট একটা এরপরে আমরা ফুল সাবজেক্ট একটা টেস্ট করব। ঠিক আছে? হ্যাঁ, এর সঙ্গে কিন্তু তোমার থাকবে ট্যাক্সোনমি। এর সঙ্গেই তোমার থাকবে ট্যাক্সোনমি। ঠিক আছে? এরপরে যদি আমরা বলি কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে এই যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো। ঠিক আছে? পদার্থ এবং তার বিভিন্ন অবস্থা, পরমাণুর গঠন, তেজস্ক্রিয়তা, পর্যায় সারণী, অ্যাসিড ক্ষার ক্ষারক, তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? এই সমস্ত কিছু আমি তোমাদের কিন্তু পড়াবো। এছাড়া আছে জৈব রসায়ন, জল, বায়ু এবং স্থল দূষণ, এবং তার সঙ্গে অবশ্যই আমরা ফুল সাবজেক্টের পিওয়াইকিউ প্র্যাকটিস করব। বোঝা গেছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করব। এছাড়া রয়েছে ফিজিক্যাল সায়েন্সের। তো তোমরা দেখবে ফিজিক্যাল সায়েন্সের আমরা ভৌত রাশির একক এবং মাত্রা, নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, কার্যক্ষমতা, শক্তি, মহাকর্ষ, পদার্থের সাধারণ ধর্ম, তরঙ্গ গতি, শব্দ, তাপ, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আলো। ঠিক আছে? গ্যাসের আচরণ, তড়িৎ প্রবাহ, এবং আমরা ফুল সাবজেক্ট পিওয়াইকিউ, অর্থাৎ আমরা টোটাল যে চ্যাপ্টারগুলো পড়বো সেই টোটাল চ্যাপ্টার, মানে একটা সিলেবাস, ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি বা লাইফ সায়েন্সের টোটাল যে সিলেবাস, সেই সিলেবাসটা তো আমরা শেষ করব, তার সঙ্গে আমরা প্রত্যেকটা সাবজেক্টের পিওয়াইকিউ প্র্যাকটিসও করাবো। ঠিক আছে? তো চলো, আজকে আমি তোমাদের একটা ক্লাস নিচ্ছি, তোমরা দেখো কেমন ক্লাস এখানে। তো আমরা আজকে প্রথমে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইউনিট এবং ডাইমেনশন। ঠিক আছে? ইউনিট এবং ডাইমেনশন, অর্থাৎ একক এবং মাত্রা। তো চলো, একক এবং মাত্রা থেকে আমরা একটু পড়াশোনা করি। তো প্রথম কথা হচ্ছে যে ভৌত রাশি বলতে আমরা কি বুঝি। এই চ্যাপ্টারে আমাদের সবার প্রথমে বুঝতে হবে কি না, ভৌত রাশি আমরা কাকে বলে। ভৌত রাশি কাকে বলে? ভৌত রাশি বলতে কি বুঝি? ভৌত রাশি মানে আমরা যাদেরকে পরিমাপ করতে পারবো। ঠিক আছে? যেমন তুমি আহ বলো যে কি কি পরিমাপ করা যায়। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, এগুলোকে মাপা যায়? অবশ্যই মাপা যায়। দৈর্ঘ্য তুমি একটা স্কেল দিয়ে মাপতে পারবে, ভর তুমি দাঁড়িপাল্লা দিয়ে মাপতে পারবে, তুলা যন্ত্র। তড়িৎ প্রবাহ তুমি মাপতে পারবে একটা অ্যামমিটার দিয়ে, সময় মাপতে পারবে একটা ঘড়ি দিয়ে, স্টপ ওয়াচ দিয়ে। তাহলে এই সমস্ত ভৌত রাশিগুলো, এই সমস্ত রাশিগুলোকে আমরা কি করতে পারছি? পরিমাপ করতে পারছি। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ভৌত রাশি। অর্থাৎ যাদেরকে আমরা মাপতে পারি, যাদেরকে আমরা পরিমাপ করতে পারি, তারা হচ্ছে ভৌত রাশি। ঠিক আছে? অপরদিকে তুমি দেখো, রাগ, দুঃখ, কষ্ট, এই যে রাশিগুলো, এগুলো কি কখনো আমরা পরিমাপ করতে পারি? অবশ্যই পরিমাপ করতে পারি না। যেহেতু আমরা পরিমাপ করতে পারি না, কখনোই পরিমাপ করা যায় না, সেই কারণে এদেরকে আমরা ভৌত রাশি বলতে পারবো না। তাহলে ভৌত রাশি সম্পর্কে আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়েছে? যে রাশিগুলোকে আমরা কখনো পরিমাপ করতে পারি না তাদেরকে আমরা বলি, এই পরিমাপ করতে পারি তাদেরকে আমরা বলি ভৌত রাশি। ঠিক আছে? এবার ভৌত রাশির একক বলতে আমরা কি বুঝি? ভৌত রাশির এককটা কি? তাহলে যেগুলো আমরা পরিমাপ করি, ধর আমরা দৈর্ঘ্য মাপবো, তাহলে দৈর্ঘ্য মাপার জন্য আমাদের দৈর্ঘ্যের একক দরকার, তাই না? ভর মাপার জন্য আরেক রকমের একক দরকার। তুমি যে জিনিসটা দিয়ে দৈর্ঘ্য মাপবে,
যে জিনিসটা দিয়ে তুমি দৈর্ঘ্য মাপবে সেই জিনিসটা দিয়ে নিশ্চয়ই তুমি ভর মাপতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছো? তুমি দৈর্ঘ্য মাপছো একটা স্কেল দিয়ে, কিন্তু ভর সেটা তো তুমি স্কেল দিয়ে মাপতে পারবে না, তার জন্য আলাদা মেশিন দরকার, দাঁড়িপাল্লা দরকার। আবার সময় মাপতেও পারবে না, সময়ের জন্য আলাদা মেশিন দরকার। তাহলে প্রত্যেকটা রাশি তারা ভিন্ন ভিন্ন, তারা কিন্তু একরকম নয়। তাহলে দৈর্ঘ্য মাপার জন্য আমরা যদি মিটার একক ব্যবহার করি, যে আমরা মিটার এককে দৈর্ঘ্য মাপবো 10 মিটার, 15 মিটার, 20 মিটার, তাহলে আমরা কি সেই মিটার এককে ভর মাপতে পারবো? অবশ্যই না। ভর মাপার জন্য আমার আলাদা একক ব্যবহার করতে হবে। সময় মাপার জন্য আমাদের আলাদা একক ব্যবহার করতে হবে। তাহলে প্রত্যেকটা ভৌত রাশি যেহেতু আলাদা, সেহেতু তাদের একক কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে? প্রত্যেকটা ভৌত রাশি মাপার জন্য আমরা নির্দিষ্ট কিছু একক ব্যবহার করে থাকি, এবং এটা ভৌত রাশি আলাদা হলে একক আলাদা হবে। ঠিক আছে? একক পরিমাপের পদ্ধতি। একক পরিমাপের প্রাচীনকাল থেকে 3টে পদ্ধতি প্রচলিত ছিল। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এফপিএস, একটা হচ্ছে এমকেএস। এই পদ্ধতিগুলো প্রাচীনকালে ব্যবহার করা হতো আগেকার যুগে, কিন্তু বর্তমানে কিন্তু এই এককগুলো ব্যবহার করা হয় না। কেন? কারণ তুমি যখন সিজিএস একক ব্যবহার করবে, তোমার কাছে হাতে মাত্র 3টে একক থাকবে। সিজিএস একক কোথা থেকে এসছে? সিজিএস একক সি থেকে হচ্ছে তোমার সেন্টিমিটার দৈর্ঘ্য মাপার জন্য, জি থেকে হচ্ছে তোমার গ্রাম ভর মাপার জন্য, এস থেকে হচ্ছে সেকেন্ড সময় মাপার জন্য, দৈর্ঘ্য ভর সময়। ঠিক আছে? একই রকম ভাবে তোমার এফপিএস, একই রকম ভাবে তোমার এমকেএস। এই সমস্ত রাশিগুলোতে 3টে রাশিকে আমরা গুরুত্ব দিই। এই রাশিগুলোতে আমরা মাত্র 3টে রাশিকে গুরুত্ব দেই। ঠিক আছে? 3টে রাশিকে গুরুত্ব দেওয়া হয়। কি কি? না, দৈর্ঘ্য রাশি, ভর এবং সময়। এই 3টে রাশিকে আমরা গুরুত্ব দিই, এবং এই 3টে রাশির সাহায্যে আমরা সমস্ত রাশিকে পরিমাপ করতে পারি। কিন্তু দেখা গেল পরবর্তীতে অনেক সমস্যা দেখা দিচ্ছে মাত্র 3টে রাশির সাহায্যে বাকিগুলো নির্ণয় করার জন্য। এই কারণে এখন যেটা ব্যবহার করা হয়, এখন কিন্তু সিজিএস বা এফপিএস এমকেএস ব্যবহার করা হয়, কিন্তু অতটা হয় না। ঠিক আছে? এগুলো এখন ব্যাকডেটেড হয়ে গেছে। সিজিএস পদ্ধতি বলো, এফপিএস পদ্ধতি বলো, বা এমকেএস পদ্ধতি এখন অতটা প্রচলিত নয়। তাহলে বর্তমানে তুমি দেখবে ম্যাক্সিমাম জায়গায় এসআই একক ব্যবহার করা হয়। এসআই এককের পুরো নাম হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। ঠিক আছে? বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। তো এসআই এককে এটা কত সালে চালু হয় এটা একটু মনে রাখবে। এটা 1960 সালে চালু হয়। ঠিক আছে? 1960 সালে এই এককটা চালু হয়। এখানে মোটামুটি 7টি একককে আমরা বলছি না এরা হচ্ছে মৌলিক একক। ঠিক আছে? মৌলিক একক মানে কি? মৌলিক একক মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি এই 7টা একক, এর সাহায্যে আমরা অন্য কোনো একক নির্ণয় করতে পারবো না, আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে? মৌলিক একক মানে হচ্ছে এগুলির সাহায্যে আমরা বাকি সমস্ত একক ব্যবহার করব। ঠিক আছে? এই বাকি সমস্ত একক নির্ণয় করব। ঠিক আছে? তাহলে মৌলিক একক মানে কি? মৌলিক একক মানে হচ্ছে
এই এককগুলোর সাহায্যে আমরা বাকি সমস্ত ভৌত রাশির একক নির্ণয় করব, কিন্তু এই এককগুলোকে আমরা নির্ণয় করব না। এই এককগুলো আমরা ধরে নেব এরাই মৌলিক, এবং এদের সাহায্যে বাকি যত একক আছে তারা আমরা বার করব। তাহলে এগুলো হচ্ছে মৌলিক একক। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি একটু পরেই, কিন্তু আগে আমার কয়েকটা জিনিস একটু বলে নেওয়া দরকার। ঠিক আছে, তাহলে এখানেও লেখা রয়েছে এই এককগুলির সাহায্যে বাকি সমস্ত একক নির্ণয় করা হবে। ঠিক আছে, এই যাদেরকে নির্ণয় করা হবে মৌলিক এককের সাহায্যে তাদেরকে আমরা বলবো লব্ধ একক। ঠিক আছে, এখানে আমি একটুখানি লিখছি, মৌলিক এককের সাহায্যে যাদের নির্ণয় করা হবে, মৌলিক এককের সাহায্যে যাদের নির্ণয় করা হবে তারা হচ্ছে লব্ধ একক। ঠিক আছে, মৌলিক এককের সাহায্যে যাদেরকে নির্ণয় করা হবে তারা হচ্ছে লব্ধ একক। বোঝা গেছে? তাহলে এবারে আমাদের কাজ হচ্ছে, দেখো এই যে এসআই সিস্টেমটা আমরা পড়লাম, এই এসআই সিস্টেমের যে মৌলিক এককগুলো রয়েছে সেই মৌলিক এককগুলো প্রথমে আমাদের একটু বুঝে রাখতে হবে। ঠিক আছে, এসআই সিস্টেমে যে মৌলিক এককগুলো রয়েছে এই মৌলিক এককগুলোর নাম এবং তাদের একক আমাদের একটু মনে রাখতে হবে, এবং আমরা এদের সাহায্যে কিন্তু বাকি যে লব্ধ একক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বার করব। কথা বোঝা গেছে? হ্যাঁ, এগুলো আমরা বার করব। তো কি কি সেই মৌলিক একক? 7টা। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 7টি মৌলিক এখানে রয়েছে। দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য। ঠিক আছে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভর কিলোগ্রাম, সময় সেকেন্ড, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, উষ্ণতা হচ্ছে কেলভিন, পদার্থের পরিমাণ মোল, আর ক্যান্ডেলা দীপন প্রাবল্য। এই একক, এই যে এককগুলো, এই এককগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এরা মৌলিক একক, এবং এদের সাহায্যে একাধিক মৌলিক একক ব্যবহার করে আমরা পৃথিবীতে বাকি সমস্ত লব্ধ এককের মান নির্ণয় করব। ঠিক আছে, মৌলিক একক ব্যবহার করে আমরা পৃথিবীতে বাকি সমস্ত লব্ধ এককের মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এই 7টা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো যেমন কেমন কোশ্চেন এখানে আসতে পারে, যেমন এখানে একটা কোশ্চেন দেখো, দৈর্ঘ্যের এসআই একক কোনটা? এরকম ধরো আমাদের প্রশ্ন আসলো যে দৈর্ঘ্যের এসআই একক কোনটা। এখন তুমি দেখো, আমাদের দৈর্ঘ্যটা কি একক, মৌলিক না লব্ধ? প্রথমে এটা আমাদের ভাবতে হবে। অবশ্যই দৈর্ঘ্য, ভর, সময় এগুলো সব মৌলিক একক, তাই না? 7টা ছিল। তাহলে প্রথম কথা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক একক, তাই না? এবং দৈর্ঘ্যের এসআই একক কত ছিল? দৈর্ঘ্যের এসআই একক ছিল মিটার। দৈর্ঘ্যের এসআই একক কি ছিল? মিটার। বোঝা গেছে? তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি লব্ধ একক নয়? নিচের কোনটি লব্ধ একক নয়? ঠিক আছে, তো লব্ধ একক নয় বলতে কি বোঝানো হচ্ছে? লব্ধ একক নয় বলতে বোঝানো হচ্ছে কোনটি মৌলিক একক। কোনটি মৌলিক একক? তো এখানে কোনটা মৌলিক একক? তুমি দেখো, আমাদের যে 7টা একক ছিল, তুমি একটু চিন্তা করে দেখো, এই যে আমাদের 7টা একক ছিল, দেখো চিন্তা করো, তাই না? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এখন আমাদের ওই কোশ্চেনে আসি, ওই কোশ্চেনে আমাদের কি বলছে দেখো, পয়সে গেল এই যে নিচের কোনটি লব্ধ একক নয়। তাহলে লব্ধ একক নয় মানে মৌলিক একক, তাহলে কিলোগ্রাম হচ্ছে মৌলিক একক, তাই না? কিলোগ্রাম মৌলিক একক, এবং কিলোগ্রাম কোন রাশির একক? এটা হচ্ছে তোমার ভরের, এটা হচ্ছে ভরের একক। বোঝা গেছে?
এরা হচ্ছে ভরের একক। তো বাকি যে এককগুলো তোমরা দেখছো নিউটন, ওয়াট বলো বা পাস্কাল বলো, এগুলো কি ওই 7টা মৌলিক এককের মধ্যে ছিল? নিশ্চয়ই ছিল না, এগুলো 7টা মৌলিক এককের মধ্যে ছিল না। তাহলে এরা সবাই হচ্ছে তোমার লব্ধ একক, ঠিক আছে। কিন্তু ওই 7টার মধ্যে ছিল, তাই মৌলিক একক। তাহলে এই যে এককগুলো দেখছো নিউটন, ওয়াট বা পাস্কাল, এই এককগুলো কিন্তু ওই 7টা মৌলিক এককের সাহায্যে তৈরি করা যায়। প্রত্যেকটা লব্ধ একক 7টা মৌলিক এককের সাহায্যে কিন্তু তৈরি করা যায়, ঠিক আছে। তাহলে এখানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে দেখো, তাহলে অপশন সি, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই জানো কম্বাইন্ড ব্যাচ 5.0 তোমাদের জন্য চালু হয়েছে, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। কম্বাইন্ড ব্যাচ কেন? কারণ এখানে মোটামুটি তোমার অল টাইপস অফ এক্সামের প্রিপারেশন নেওয়া যাবে, অল টাইপস, ঠিক আছে, অল টাইপস অফ এক্সাম। যারা যে কোনো মোটামুটি পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য কম্বাইন্ড ব্যাচ। কোন কোন টপিক এখানে কভার হবে? ডাব্লিউবিপি তো হবেই, কেপি, পিএসসির বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি ফুড, পিএসসির মিসেলেনিয়াস পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা, ঠিক আছে, এবং এসএসসির কিছু পরীক্ষা এখানে কভার করা হবে, ঠিক আছে। তো এখানে তোমরা জানো যে টপিক ভিত্তিক ক্লাস করানো হয়। অবশ্যই তোমরা জানো যে আমাদের এখানে টপিক ভিত্তিক প্রত্যেকটা ক্লাসে তোমার থিওরি করানো হয়, তারপরে সেখান থেকে আমরা এমসিকিউ করি, ঠিক আছে। যেমন আমি তোমাদের কিছু থিওরি বললাম, কিছু এমসিকিউ করালাম, ওকে। তো এটা তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, ঠিক আছে। তো চলো আমরা যেটা পড়ছিলাম মৌলিক আর লব্ধ একক নিয়ে পড়ছিলাম। তো 7টা একক আমরা দেখেছি, যে 7টা একক হচ্ছে আমাদের মৌলিক একক, তাই না? ওখানে যে আমরা দেখেছি 7টা একক, এই 7টা একক হচ্ছে আমাদের কি না মৌলিক একক। এই 7টা একক ছাড়াও আরো দুটো একক রয়েছে, এক্সট্রা দুটো একক, যাদেরকে আমরা কি বলি? সংযোজক একক। 7টা একক ছাড়াও আরো যে দুটো একক রয়েছে তাদেরকে আমরা বলি সংযোজক একক। এদের একক থাকলেও মাত্রা নেই, একক আছে কিন্তু মাত্রা নেই, ঠিক আছে। তো আমরা একটু মাত্রার বিষয়টা আমরা পরে বলবো, আগে আমরা চলে আসি যে এই দুটো একক, ওই 7টা রাশি মৌলিক একক প্লাস আর এই দুটো একক, কোণের একক কি? কোণের একক হচ্ছে তোমার রেডিয়ান, কোণের একক হচ্ছে তোমার রেডিয়ান, আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। এইবারে আমরা একটুখানি আগে যাচ্ছি। এই যে আমরা 7টা যে ভৌত রাশি পড়েছি, এই 7টা ভৌত রাশিতে, ঠিক আছে, আমাদের এখানে একটা জিনিস একটু পড়তে হবে, যেটাকে আমরা নাম দিয়েছি এখন মাত্রা, ঠিক আছে। মাত্রা থেকেও অনেক সময় আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এই মাত্রা কি জিনিস? মাত্রা মানে মনে রাখবে প্রতিটি ভৌত রাশি, প্রতিটি ভৌত রাশির একটা করে প্রতীক চিহ্ন থাকে, ঠিক আছে। প্রত্যেকটা ভৌত রাশির একটা করে প্রতীক চিহ্ন থাকে, তাদেরকে আমরা বলি মাত্রা। যেমন এখানে আমি পাশাপাশি মাত্রাগুলো লিখে দিচ্ছি। দৈর্ঘ্যের মাত্রা এখানে আমি লিখে দিচ্ছি মাত্রা, ঠিক আছে। আমি এই লিস্টটা এখান থেকে কমপ্লিট করে দিচ্ছি। তো চলো দৈর্ঘ্য, তো আমরা দৈর্ঘ্যের মাত্রা যদি বলি, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে, এর প্রতীক চিহ্ন হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সময়ের মাত্রা ক্যাপিটাল টি, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ক্যাপিটাল আই, তাপমাত্রা হচ্ছে বড় হাতের থিটা, পদার্থের পরিমাণ হচ্ছে এন, আর দীপন প্রাবল্য হচ্ছে জি। এই হচ্ছে 7টা রাশির মাত্রা, ঠিক আছে, প্রত্যেকটা ভৌত রাশির প্রতীক চিহ্ন। তাহলে 7টা এখানে আমরা কি করলাম? আমরা এখানে 7টা মৌলিক একক পড়লাম, 7টা মৌলিক এককের নাম পড়লাম, তাদের একক পড়লাম, তাদের মাত্রা পড়লাম। এবারে
ওই যে জায়গাটায় আমরা আসছি, যে জায়গাটায় আমাদের ছিল কোণ আর ঘনকোণ। তো মনে রাখবে কোণ এবং ঘনকোণ এদের একক আছে, একক আছে। রেডিয়ান স্টেরেডিয়ান এর দুটো হচ্ছে একক। রেডিয়ানকে আমরা এরকম ভাবে দিয়ে প্রকাশ করি আর এডি, আর স্টেরেডিয়ানকে আমরা এস আর। কিন্তু এদের মাত্রা নেই। মাত্রা নেই মানে কি? মাত্রা নেই মানে কি আমি এখানে তাহলে 0 0 দিয়ে দেব, যে কোনো মাত্রা নেই? না, মাত্রাবিহীন ভৌত রাশির মাত্রা 0 0 দেওয়া যাবে না। ঠিক আছে, 0 0 দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? মাত্রাহীন ভৌত রাশি মানে তাদের মাত্রা হচ্ছে 1। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে মাত্রাহীন ভৌত রাশির মাত্রা কত? মাত্রা হচ্ছে 1, তার মানে মাত্রা নেই। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবে। আমি না হয় একটুখানি লিখে দিই এখানে, সরি, এখানে একটু আমি লিখে দিই। এখানে কোথাও বোধহয় লেখা আছে, তারপরেও আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। মাত্রাহীন ভৌত রাশির, মাত্রাহীন ভৌত রাশির মাত্রা হলো 1। ঠিক আছে, মাত্রাহীন কখন হবে? মাত্রাহীন তখনই হবে যখন, এটাও একটু লিখে রাখি, মাত্রাহীন রাশি। মাত্রাহীন রাশি মানে এরা দুটি সমজাতীয় রাশির অনুপাত। দুটি সমজাতীয় রাশির অনুপাত। এরা দুটি সমজাতীয় রাশির অনুপাত। ঠিক আছে, এরা হচ্ছে মাত্রাহীন। যারা মাত্রাহীন তারা দুটো সমজাতীয় রাশির অনুপাত। বোঝা গেছে? এবার আমরা চলে আসছি কিছু গুরুত্বপূর্ণ একক, অর্থাৎ এগুলো সবই কিন্তু লব্ধ একক, কারণ মৌলিক একক তো আমরা শিখে নিয়েছি 7টা। আমরা তো মৌলিক একক শিখে নিয়েছি 7টা। এখানে কিছু গুরুত্বপূর্ণ লব্ধ এককের নাম দিচ্ছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। তাহলে এই লব্ধ এককগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার আসছে। ঠিক আছে, সেই লব্ধ এককগুলো কি কি? প্রথম কথা হচ্ছে বল। বলের একক হচ্ছে নিউটন এবং ডাইন, এসআই সিজিএস। কৃতকার্যের একক হচ্ছে জুল। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। রোধের একক হচ্ছে ওহম। রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। ঠিক আছে, এগুলো কিন্তু সব এসআই একক। ঠিক আছে, একমাত্র এটা হচ্ছে আমাদের সিজিএস একক, বাকি কিন্তু সব এসআই একক। ঠিক আছে, এখানে যে কটা আছে। রোধের একক, চাপের একক পাস্কাল, ভরবেগের একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, আধান বা চার্জের একক হচ্ছে কুলম, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, তাপের একক ক্যালোরি, কৃতকার্য বা শক্তির একক জুল, চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। এই যে বিশেষ করে চৌম্বক ক্ষেত্রের একক, এই এককটা কিন্তু যারা রেলওয়ে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, চৌম্বক ক্ষেত্রের একক। ঠিক আছে, অনেকবার এসছে রেলওয়ে পরীক্ষায়। তড়িৎ ক্ষেত্রের একক ভোল্ট পার মিটার, আলোর তীব্রতা লুমেন, আলোর প্রবাহ হচ্ছে লাক্স, স্থিতিস্থাপকতা নিউটন পার মিটার স্কোয়ার, তাপ পরিবাহিতাঙ্ক ওয়াট পার মিটার কেলভিন, কোণের একক রেডিয়ান, ঘনত্বের একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কৌণিক গতি রেডিয়ান পার সেকেন্ড, আবর্তন বেগ। ঠিক আছে, চৌম্বক ফ্লাক্স, এই আবার একটা এলো চৌম্বক ফ্লাক্স। তো কয়েকটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদের জন্য বলছি, এগুলো বারবার কিন্তু পরীক্ষায় আসে। 1 নম্বর হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র,
এক নম্বর তোমার চৌম্বক ক্ষেত্র, 2 নম্বর হচ্ছে চৌম্বক ফ্লাক্স। ঠিক আছে, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, 2 নম্বর হচ্ছে চৌম্বক ফ্লাক্স। এই দুটো কিন্তু বারবার আসে। চৌম্বক ফ্লাক্স মানে হচ্ছে ওয়েবার। ঠিক আছে, নেক্সট হচ্ছে আবেশ, হেনরি, ক্যাপাসিটার। এই আবেশ এই যেগুলো স্টার দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু আমি দেখেছি বারবার কোশ্চেন দিয়েছি। ঠিক আছে, চৌম্বক ফ্লাক্স, আবেশ, ক্যাপাসিটর। তরল প্রবাহ, ভিসকোসিটি বা সান্দ্রতা, পৃষ্ঠটান, তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, এইগুলো তোমাদের পড়তে হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি দূরত্বের একক। ঠিক আছে, আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা তোমরা একটু ভেবেচিন্তে অ্যান্সার করবে। ধরো কিলোমিটার, কিলোমিটার আমরা বললাম কিলোমিটার এটা মৌলিক নাকি লব্ধ। তারপরে ধরো এরকম একটা প্রশ্ন দিল, এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে আলোকবর্ষ। আলোকবর্ষ মানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, আলোকবর্ষ এটা কি মৌলিক নাকি লব্ধ? তোমার উত্তর কি হবে? কিলোমিটার এবং আলোকবর্ষ, তোমার উত্তর কি হবে? দেখো, প্রথম কথা হচ্ছে যে কিলোমিটার দ্বারা কি বোঝায়? কিলোমিটার দ্বারা তো একটা দৈর্ঘ্য বোঝায় নাকি? আলোকবর্ষ মানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে এটাও তো এক প্রকার দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে দৈর্ঘ্য কি একক? যেগুলোর দ্বারা দৈর্ঘ্য বোঝায়, দৈর্ঘ্য তো মৌলিক একক, দৈর্ঘ্য তো মৌলিক একক, তাই না? তার মানে যে কোনো জিনিস যার দ্বারা দৈর্ঘ্য বোঝাবে সে মৌলিক একক হবে, যে কোনো জিনিস যার দ্বারা ভর বোঝাবে সে মৌলিক একক হবে। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ এগুলো যে রাশি বোঝাবে তারা কিন্তু সবাই মৌলিক একক। ঠিক আছে, এবারে দেখো দূরত্ব মাপার একক এখান থেকে আসে। দীর্ঘ দূরত্ব মাপার একক, যখন আমরা অনেক বড় দূরত্ব মাপি তখন আমরা কোন একক ব্যবহার করি? তখন আমরা আলোকবর্ষ ব্যবহার করি, পারসেক ব্যবহার করি, অ্যাস্ট্রোনমিক্যাল একক ব্যবহার করি। এগুলোর একটু একটু করে ডেফিনেশন মনে রাখতে হবে। ঠিক আছে, আলোকবর্ষ মানে তোমরা নিশ্চয়ই জানো, আলো 1 বছরে টোটাল যে দূরত্ব অতিক্রম করে 1 বছরে তাকে আমরা বলি আলোকবর্ষ। ঠিক আছে, পারসেক, 1 পারসেক মানে 3.2 আলোকবর্ষ, এটা মনে রাখবে। 1 পারসেক মানে 3.2 আলোকবর্ষ। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব সেই গড় দূরত্বকে বলা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে এগুলো হচ্ছে বড় দূরত্ব মাপার একক। নেক্সট আসছে ক্ষুদ্র দূরত্ব মাপার একক। ঠিক আছে, ক্ষুদ্র দূরত্ব যে মানে আমরা কিছু দূরত্ব আছে যেগুলো খুব ছোট, যেমন কোনো পরমাণু মাপবো, কোনো ভাইরাসের দৈর্ঘ্য, আমাদের কোষের দৈর্ঘ্য, তখন কি করতে হয়? খুব ছোট একক ব্যবহার করতে হয়। ঠিক আছে, সেই ছোট এককগুলোর নাম কি? মাইক্রন, অ্যামস্ট্রং, ফার্মি। তাহলে এগুলো কি একক? এগুলো সব কি মৌলিক না লব্ধ? এগুলো সব কিছু দ্বারাই কিন্তু একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাই না? দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাহলে দৈর্ঘ্য কি একক? দৈর্ঘ্য হচ্ছে নিশ্চয়ই মৌলিক একক, দৈর্ঘ্য মৌলিক একক। মাইক্রন মানে হচ্ছে 10⁻⁻6 মিটার। অ্যামস্ট্রং মানে 10⁻⁻10 মিটার, এটাকে আমরা বলি 1 অ্যামস্ট্রং, এটাকে আমরা বলি 1 মাইক্রোমিটার। ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15 মিটার, মানে এটাকে বলা হয়
1 ফেমটোমিটার। বোঝা গেছে যে ক্ষুদ্র দূরত্ব মাপার একক। এগুলো হচ্ছে, তাহলে যখনই দেখবে কোনো কিছুর দ্বারা দূরত্ব মাপা হচ্ছে সেটা মৌলিক একক, যখনই দেখবে কোনো কিছুর দ্বারা ভর মাপা হচ্ছে সেটা মৌলিক একক। ওই যে 7টা একক, ওইগুলো যদি মাপা হয় ভিন্ন ভিন্ন এককে, তাহলে ওরা সবাই কি হবে? মৌলিক হবে। এসআই না হতে পারে, এসআই সিস্টেম না হতে পারে, কিন্তু মৌলিক। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি। বলো এসআই ইউনিটে মেগা উপসর্গটি কি বোঝায়? মেগা। ঠিক আছে, বলো দেখি এসআই ইউনিটে মেগা উপসর্গটা কি বোঝায়? মেগা, মেগা উপসর্গটা বোঝায় 10⁶। ঠিক আছে, তো এটাও ঠিক আছে, মেগা মনে রাখবে। কয়েকটা জিনিস একটুখানি মনে রাখতে হয়। হ্যাঁ, একটা হচ্ছে তোমার ফার্মি, 2 নম্বর হচ্ছে পিকো, 3 নম্বর হচ্ছে অ্যামস্ট্রং, 4 নম্বর হচ্ছে তোমার ন্যানো, 5 নম্বর হচ্ছে তোমার মাইক্রো, 6 নম্বর হচ্ছে তোমার মিলি, তারপরে হচ্ছে তোমার কিলো, তারপরে হচ্ছে তোমার মেগা। এইগুলো একটু তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো তো অলরেডি বলে দিয়েছি। ফার্মি হচ্ছে 10⁻⁻15, পিকো মানে 10⁻⁻12, অ্যামস্ট্রং মানে 10⁻⁻10, ন্যানো মানে 10⁻⁻9, মাইক্রো মানে 10⁻⁻6, মিলি মানে 10⁻⁻3, কিলো মানে 10⁻3, আর মেগা মানে 10⁻6। ঠিক আছে, এই উপসর্গগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে এখানে মেগা উপসর্গ কোনটা? মেগা উপসর্গ হচ্ছে না 10⁶। নেক্সট, ক্ষুদ্র ভর মাপার একক ক্যারট, ডাল্টন। বলো এগুলো তাহলে কি মৌলিক হবে না লব্ধ হবে? ক্যারট বা ডাল্টন দ্বারা আমরা কি মাপি? আমরা ভর মাপি, আর ভর মানে তো মৌলিক। আমরা ভর মাপি, ভর মানে হচ্ছে মৌলিক। ঠিক আছে, ক্যারট, ডাল্টন এই সমস্ত। যেমন 1 ক্যারট মানে হচ্ছে 200 মিলিগ্রাম, আর 1 ডাল্টন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এগুলো ক্ষুদ্র ভর মাপার একক। বড় ভর মাপার একক হচ্ছে চন্দ্রশেখর লিমিট, মানে সূর্যের ভরের 1.4 গুণ ভরকে আমরা বলি চন্দ্রশেখর লিমিট, CSL। ঠিক আছে, তাহলে এগুলো সব ক্যারট, ডাল্টন, চন্দ্রশেখর লিমিট, এটা কি মৌলিক না লব্ধ? চন্দ্রশেখর লিমিট মানে কি বোঝায়? একটা নির্দিষ্ট পরিমাণ ভর বোঝায়, আর ভর হচ্ছে মৌলিক একক। ভর হচ্ছে মৌলিক একক। ঠিক আছে, আচ্ছা, আর একটা প্রশ্ন প্রায় আসে যে আমরা যখন ওজন বাক্স ব্যবহার করি, ওজন বাক্সে যে বাটখারা, সে বাটখারাগুলির ভরের অনুপাত থাকে 1:2:2:5। বাটখারাগুলির ভরের অনুপাত থাকে 1:2:2:5। কেন থাকে? কারণ যদি আমরা এই অনুপাতে রাখি তাহলে আমরা যে কোনো ভর মাপতে পারবো। যেমন একটা বাটখারার মধ্যে তোমার কি কি থাকবে? ওজন বাক্সের মধ্যে কি কি থাকবে? ওজন বাক্সের কথা যদি আমরা বলি, তাহলে ওজন বাক্সের মধ্যে কোন কোন বাটখারা থাকবে? ওজন বাক্সের মধ্যে থাকবে 1 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম। ঠিক আছে, তারপরে 10 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম। তারপরে থাকবে 100 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম। ঠিক আছে,
তারপরে থাকতে পারে 1 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম। ওজন বাক্সে এইরকম ভাবে বাটখারাগুলো থাকে কেন? যাতে আমরা দেখো সব অনুপাত হচ্ছে কত, 1:2:2:5, সব 1-এর গুণিতক অথবা 2-এর গুণিতক, নাহলে 2-এর গুণিতক, নাহলে 5-এর গুণিতক। এইভাবে সমস্ত বাটখারা তুমি ওজন বাক্সের মধ্যে দেখতে পাবে। কেন? কারণ এর সাহায্যে নাকি মানে যে কোনো ওজন তুমি মাপতে পারবে। ঠিক আছে, ধরো আমাদের মাপতে হবে, ধরো আমাদের মাপতে হবে 329 গ্রাম, আমাদের মাপতে হবে 329 গ্রাম। আমরা কি কি বাটখারা ব্যবহার করব? আমরা 329 গ্রাম মানে আমরা একটা প্রথমে 200 গ্রাম নেব, একটা 200 গ্রামের বাটখারা নিলাম। ঠিক আছে, একটা 200 গ্রাম নিলাম, প্লাস এর সঙ্গে আমরা একটা 100 গ্রাম নিয়ে নিলাম। 200 গ্রামের পরে আমরা একটা 100 গ্রাম নিয়ে নিলাম, তাহলে কত হলো? 300 গ্রাম হলো। এরপরে আমরা নেব একটা 20 গ্রামের বাটখারা, তাহলে এরপরে আমরা নেব একটা 20 গ্রামের বাটখারা, তাহলে কত হলো? 320। ঠিক আছে, এরপরে আমরা নেব একটা 5 গ্রামের বাটখারা, তাহলে সে 320 আর 5 325, 325 হলো। এরপরে আমরা একটা 2 গ্রামের বাটখারা নেব আর একটা 2 গ্রামের বাটখারা নেব, তাহলে 325 প্লাস 26 27 প্লাস 28 29, তাহলে টোটাল হলো 329 গ্রাম। তাহলে এইভাবে থাকলে কি হয়, ওজন বাক্সে বাটখারার অনুপাত যদি এইভাবে থাকে তাহলে আমরা যে কোনো ওজন মাপতে পারি। ঠিক আছে, এখানেও লেখা রয়েছে, এখানেও লেখা রয়েছে এই অনুপাতে রাখার ফলে যে কোনো ভর উক্ত বাটখারাগুলির সাহায্যে মাপা সম্ভব হয়। ঠিক আছে, যে কোনো ভর আমরা মাপতে পারি। বোঝা গেছে? তাহলে এটা আমাদের পড়তে হবে। এই যে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কেন এরকম রাখা হয়, এটা আমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, নেক্সট, মাত্রাবিহীন ভৌত রাশি। ওই যে একটু আগে বলেছি, যারা সমজাতীয় রাশির অনুপাত তাদের কোনো মাত্রা নেই। এবার আমি আগের বারে কোনো উদাহরণ দিইনি, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো প্রতিসরাঙ্ক, তোমরা ক্লাস 10-এ হয়তো পড়েছো, আমরাও এখানে পড়াবো, যখন আমরা লাইট আলো চ্যাপ্টার পড়াবো সেখানে আমরা প্রতিসরণ সম্পর্কে, প্রতিসরাঙ্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আলো চ্যাপ্টারে। কিন্তু একটুখানি শুধু জেনে রাখি, তোমাদের বলে রাখি যে প্রতিসরাঙ্ক মানে কি? প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেছো যে এখানে কিন্তু এই যে ভৌত রাশি প্রতিসরাঙ্ক, এটা কিন্তু বেগ এবং বেগের অনুপাত, দুটোই বেগ, বেগের অনুপাত বাই বেগের অনুপাত, তাহলে দুটো সমজাতীয় রাশি হলো। তাহলে এরা হবে মাত্রাহীন, কারণ মাত্রা মাত্রা, উপরের মাত্রা নিচের মাত্রা কাটাকুটি হবে। মাত্রা কাটাকুটি হলে পড়ে থাকে কত? কাটাকুটি হলে পড়ে থাকে 1। তাহলে মাত্রাহীন ভৌত রাশির মাত্রা হচ্ছে 1। আরো কি উদাহরণ আছে? আপেক্ষিক গুরুত্ব আছে, পারমাণবিক গুরুত্ব আছে, কর্মদক্ষতা, এই সমস্ত রাশিগুলো যারা সমজাতীয় রাশির অনুপাত তাদের কিন্তু কোনো মাত্রা নেই। বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম দিচ্ছি, যে যন্ত্রগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় আসে। যেমন হচ্ছে উচ্চতা মাপার যন্ত্র হচ্ছে অল্টিমিটার, অ্যামমিটার দ্বারা আমরা তড়িৎ প্রবাহ মাপি, অ্যাম্পলিফায়ার দ্বারা আমরা সিগন্যাল বিবর্ধন করি,
ঠিক আছে। অ্যানিমোমিটার মানে বাতাসের গতিবেগ নির্ণয় করা যায়, এটা তো বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখান থেকে কিন্তু আসে পরীক্ষায়। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যানিমোমিটার। তারপরে হচ্ছে তোমার ব্যারোমিটার, বায়ুচাপ মাপা হয়, ফেমাস কোশ্চেন। ক্যালোরিমিটার, উচ্চ উষ্ণতা মাপা হয়। পোলোরিমিটার, আলোর তীব্রতা। ক্রেস্কোগ্রাফ, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্র। এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। ক্রেস্কোগ্রাফ, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্র। কে আবিষ্কার করেছিলেন এটা? আচার্য জগদীশ চন্দ্র বোস, ক্রেস্কোগ্রাফ। নেক্সট হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, হৃদযন্ত্র। ঠিক আছে, অনেকে বলে না যে ইসিজি করতে হবে বুকের, ইসিজি হৃৎপিণ্ডকে পরীক্ষা করা হয় ইসিজি করার মাধ্যমে। ইলেকট্রোস্কোপ, ঠিক আছে, আধানের উপস্থিতি। গ্যালভানোমিটার, কারেন্ট প্রবাহ মাপা হয়, তড়িৎ প্রবাহ। হাইড্রোমিটার, আপেক্ষিক গুরুত্ব। তারপরে তোমার হাইড্রোফোন, জলের তলায় শব্দ পরিমাপ করতে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইড্রোফোন, জলের তলায় তুমি যখন থাকবে তখন সেখানে শব্দ শুনতে হাইড্রোফোন কিন্তু ব্যবহার করা হয়, হাইড্রোফোন। হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করার যন্ত্র। ইনক্লিনোমিটার, ঠিক আছে, এরোপ্লেন কতটা কাত হয়ে আছে বা হেলে আছে সেটা মাপার যন্ত্র। এরোপ্লেন যখন যায়, ঠিক আছে, এরোপ্লেন যখন যায়, এরোপ্লেন তো সোজা থাকে, ঠিক আছে, কিন্তু এরোপ্লেন যদি কাত হয়ে যায় তাহলে ইনক্লিনোমিটার দিয়ে মাপা হয়। কৃত্রিম ডিম ফোটানোর যন্ত্র, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইনকিউবেটর, কৃত্রিম ডিম ফোটানোর যন্ত্র। ঠিক আছে, ল্যাক্টোমিটার, দুধের আপেক্ষিক ঘনত্ব। ম্যানোমিটার, পেরিস্কোপ, প্লেনোমিটার। তারপরে তোমার পাইরোমিটার, পাইরোহেলিওমিটার, সূর্যের বিকিরণ। পাইরোমিটার, উচ্চ তাপমাত্রা। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসে। পাইরোমিটার, উচ্চ তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র। এখানে হচ্ছে তোমার এই অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়, এটাও একটু জেনে রাখতে হবে। অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়, অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। ঠিক আছে, পাইরোমিটার। রেইন গেজ, বৃষ্টির পরিমাপ। রেকটিফায়ার, সিসমোগ্রাফ, সেক্সট্যান্ট, স্পিগমোমিটার, থার্মোস্ট্যাট। স্পিগমোম্যানোমিটার, ডাক্তারদের গলায় ঝোলানো থাকে, ওটাতে স্টেথোস্কোপ, মানে রক্তচাপ মাপে, সে এখানে বেল্ট পরিয়ে দিয়ে সে পাম্প করে রক্তচাপ মাপে, ওটা হচ্ছে স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে, রক্তচাপ পরিমাপ করার যন্ত্র। নেক্সট হচ্ছে তোমার আরো আছে ভোল্ট মিটার, উইনোমিটার। এই সমস্ত যে যন্ত্র, এই যন্ত্রগুলো কিন্তু পড়বে, কারণ এখান থেকে কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসে। কেমন প্রশ্ন আসে তোমাদের আমি দেখাচ্ছি, বলো এই প্রশ্নটার উত্তর দাও। বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এই রকম টাইপের কিন্তু কোশ্চেন আমাদের দেয়, যে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে কোনটা হবে। বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে আমরা কোন যন্ত্র ব্যবহার করি? না, ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করি, তাই না? নেক্সট কোশ্চেন বলো, বলের এসআই একক কি? বল, ওই যে আমরা বলেছিলাম না, আমরা কিন্তু এককের লিস্ট, একক প্লাস যন্ত্র, এর কিন্তু আমরা লিস্ট দিয়েছি অনেকটা। এই লিস্টগুলো কিন্তু বারবার পড়তে হবে। একবার পড়লে তোমার মুখস্থ হবে না, কিন্তু যদি বারবার পড়ো তোমার মনে থাকবে। বারবার পড়তে হবে এবং এগুলো প্র্যাকটিস করলে তবেই তোমার মনে থাকবে। তাহলে বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন। আচ্ছা, বাকিগুলো একটু প্র্যাকটিস করা যাক। জুল কিসের একক? জুল হচ্ছে কৃতকার্য বা শক্তির একক। জুল কিসের একক? কৃতকার্যের একক বা শক্তির একক। পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে
চাপের একক। পাস্কাল কিসের একক? চাপের একক। কুলম্ব কিসের একক? কুলম্ব হচ্ছে আধানের একক। ঠিক আছে, পাস্কাল হচ্ছে চাপের একক, কুলম্ব হচ্ছে আধানের একক। তাহলে এককগুলো মনে রাখতে হবে। নেক্সট বলো, পরিমাপের অনিশ্চয়তাকে কি বলে? ধরো আমরা কোনো একটা কিছু মাপছি, ধরো আমাদের একটা স্কেল আছে, এটা আমাদের একটা স্কেল, এখানে স্কেলে দাগ কাটা থাকে, এরকম দাগ কাটা থাকে, এর সাহায্যে আমরা একটা বস্তুকে মাপছি, একটা বস্তুর দৈর্ঘ্যকে মাপছি। তা মাপতে গেলে কি একটু ভুল ভ্রান্তি তো হতেই পারে, তো সেইটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ত্রুটি। ঠিক আছে, এরর বলা হয়। এটাকে আমরা কি বলি? এরর বলি বা ত্রুটি বলি। ওকে, নেক্সট বলো, নিচের কোনটি স্কেলার রাশি? আমরা স্কেলার এবং ভেক্টর সম্পর্কেও অল্প কিছু পড়বো, ঠিক আছে, কিন্তু এখানে বলো কোনটা স্কেলার রাশি। সঠিক উত্তর হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, আমরা আসছি স্কেলার ভেক্টর। ঠিক আছে, স্কেলার ভার্সেস ভেক্টরে আমরা আসছি। স্কেলার মানে অভিমুখ নেই, ভেক্টর মানে অভিমুখ আছে। আচ্ছা, তো ভৌত রাশি মানে যাদের পরিমাপ করা যায়, এদেরকে আমরা চরিত্র হিসেবে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করা যায়। তো প্রথমে আমরা আসছি স্কেলার রাশি কাকে বলে। স্কেলার রাশি কি? কেবলমাত্র যাদের মান থাকবে তারা স্কেলার রাশি, কোনো অভিমুখ নেই। কি কি উদাহরণ হবে? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। তুমি ভাবো এদের কি কোনো অভিমুখ আছে? ধরো আমি বললাম একটা বস্তায় আমার 5 কিলোগ্রাম আলু আছে, তো 5 কিলোগ্রাম যে আলু এই বস্তার মধ্যে আছে, এর আবার অভিমুখ হয়? এর আবার অভিমুখ হয়? 5 কিলোগ্রাম আলু আছে, এর আবার অভিমুখ কি? এ তো অভিমুখই হয় না। তাহলে এই রকম রাশিকে আমরা বলবো স্কেলার রাশি, যাদের কোনো অভিমুখই নেই। ঠিক আছে, ধরো আমি বললাম তাপমাত্রা, এই ঘরের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর আবার অভিমুখ আছে যে ডান দিকে, বাম দিকে, উপর দিকে, নিচের দিকে 30 ডিগ্রি? এরকম কোনো অভিমুখ নেই। ওই 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি। তাহলে এইরকম রাশিগুলোকে আমরা কি বলি? স্কেলার রাশি বলি। ঠিক আছে, যাদের কোনো অভিমুখ নেই। নেক্সট আমরা চলে আসছি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশির কিন্তু মান আর অভিমুখ দুটোই থাকবে এবং সাথে ভেক্টর যোগফলের নিয়ম মেনে চলবে। এইটা কিন্তু অনেক বইতে তোমরা লেখা পাবে না। ঠিক আছে, তাহলে আমি আরেকবার এখানে স্পষ্ট করে লিখে দিচ্ছি, তুমি যখনই ভেক্টর রাশির কথা বলবে, যে ভেক্টর রাশি, এখানে কি কি থাকবে? এখানে তিনটে জিনিস থাকবে। এই তিনটে জিনিস না থাকলে আমরা ভেক্টর বলতে পারবো না। তিনটে জিনিস থাকতেই হবে। কি কি? এক নম্বর হচ্ছে মান, 2 নম্বর হচ্ছে অভিমুখ, 3 নম্বর হচ্ছে ভেক্টর যোগের নিয়ম মেনে চলে। এই তিনটে জিনিস যদি থাকে তাহলে আমরা তাকে বলবো ভেক্টর রাশি। ঠিক আছে, তিনটের মধ্যে যদি যে কোনো দুটো থাকে বা একটা থাকে তাহলে কিন্তু আমরা তাকে ভেক্টর রাশি বলতে পারবো না। বোঝা গেছে কথা? অনেক বইতে তোমরা পাবে ভেক্টর রাশি মানে শুধু মান এবং অভিমুখ থাকবে। অনেক বইতে পাবে ভেক্টর রাশি মানে শুধু মান এবং অভিমুখ পাবে, কিন্তু আসলে তা নয়। ভেক্টর রাশি মানে মান এবং অভিমুখের সাথে তুমি ভেক্টর যোগফলের নিয়মটাও মেনে চলতে হবে। ঠিক আছে, তাহলে ভেক্টর রাশির কিছু এক্সাম্পল দেওয়া যাক। সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, ওজন, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ইত্যাদি, এরা হচ্ছে ভেক্টর রাশি। এদের মান আছে
ধরো আমি বলছি গতিবেগ, যে একজন ব্যক্তি এত গতিবেগে 50 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে, তাহলে এই যে একটা আমরা গতিবেগের মান বললাম, অমুক দিক অভিমুখ বললাম, এত কিলোমিটার/বেগে অমুক দিকে যাচ্ছে, তাহলে এরকম রাশিকে আমরা কি বলি? স্কেলার রাশি, এই ভেক্টর রাশি। বোঝা গেছে? তাহলে এখানে যে কটা এক্সাম্পল দেওয়া রয়েছে সবাই কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে? তো এটা অবশ্যই মনে রাখবে যে তড়িৎ প্রবাহ নামে একটা ভৌত রাশি আছে, তড়িৎ প্রবাহ। ঠিক আছে? তড়িৎ প্রবাহ নামে একটা ভৌত রাশি রয়েছে, কিন্তু এই যে ভৌত রাশি, এই ভৌত রাশিটা কিন্তু এর দুটো জিনিস আছে, এর মান আছে এবং এর অভিমুখ আছে, দুটোই আছে, কিন্তু এটা একটা স্কেলার রাশি। আমি বলেছিলাম ভেক্টর হতে গেলে তিনটে থাকতে হবে, মান, অভিমুখ এবং ভেক্টর যোগফলের নিয়ম, তিনটেই মেনে চলতে হবে। কিন্তু এই যে তড়িৎ প্রবাহ, এরা ভেক্টর যোগফলের নিয়ম মানে না, ভেক্টর যোগফলের নিয়ম মানে না। ঠিক আছে? এরা নর্মাল যোগ হয়, এই কারণে কিন্তু তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশির মধ্যে পড়ছে। বুঝতে পেরেছো? এই কারণে তড়িৎ প্রবাহ কিন্তু স্কেলার রাশির মধ্যে পড়ছে। বোঝা গেছে? তো এটা একটা ব্যতিক্রম, এই জন্য এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন দেয় পরীক্ষায়, এখান থেকে কিন্তু অনেক অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয়। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন বলো। বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কিসের সাহায্যে? বায়ু প্রবাহের গতিবেগ আমরা পরিমাপ করি কিসের সাহায্যে? সঠিক উত্তর হচ্ছে বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। ঠিক আছে? নেক্সট বলো, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ ক্ষমতার একক? নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ ক্ষমতার একক? বলো। তো সঠিক উত্তর কোনটা হবে? তড়িৎ ক্ষমতার একক কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ওয়াট। ঠিক আছে? তো বাকিগুলো একটু দেখে নেওয়া যাক। ক্যালোরি কিসের একক? ক্যালোরি হচ্ছে তাপমাত্রা, তাপের একক, তাপ। জুল কিসের একক? একটু আগেই বলেছি, জুল হচ্ছে কৃতকার্য। এগুলো একবার পড়লে মুখস্থ হবে না। ঠিক আছে? প্লাস শক্তির একক, এগুলো বারবার পড়লে মুখস্থ। ওয়াট হচ্ছে ক্ষমতা। ফ্যারাডে কিসের একক? ফ্যারাডে আমি তোমাদের বলেছিলাম, ফ্যারাড, ফ্যারাড। ঠিক আছে? ফ্যারাডে নয়, এটা ফ্যারাড। এটা হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর বা ধারক। ঠিক আছে? ক্যাপাসিটর বা এটা ধারকের একক। নেক্সট বলো, চাপের এসআই একক কি? চাপ।
সঠিক উত্তর হচ্ছে চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। ঠিক আছে। ডাইন তো এটা হচ্ছে বলের একক, এটা বলের একক, তবে এটা সিজিএস একক। ঠিক আছে। জুল তো বলেছি, জুল হচ্ছে কৃতকার্য। ঠিক আছে। ওয়াট হচ্ছে ক্ষমতা, এগুলো তো বলা হয়েছে। নেক্সট বলো, মধ্যাকর্ষণ শক্তি কি আবিষ্কার করেছিলেন? এটা যদিও আমরা মহাকর্ষ চ্যাপ্টারে শিখবো, মধ্যাকর্ষণ চ্যাপ্টার আমাদের আছে, দেখবে ওই ভৌতবিজ্ঞানের আমি একটা লিস্ট দিয়েছি, ওখানে আছে। ঠিক আছে, তো ওখানে আমরা শিখবো। তাও যদি কেউ জানো, এই কিছু কিছু বিজ্ঞানীদের থেকেও প্রশ্ন আসে যে অমুক বিজ্ঞানী কিসের জন্য বিখ্যাত, অমুক বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো আমরা মোটামুটি সবাই জানি মধ্যাকর্ষণ নিউটন আবিষ্কার করেছিলেন। আইনস্টাইন কি কি আবিষ্কার করেছিলেন? আইনস্টাইনের দুটো আবিষ্কার, একটা হচ্ছে তোমার আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া, যার জন্য তিনি কিন্তু নোবেল পেয়েছিলেন। আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে তোমার আপেক্ষিকতাবাদ। আপেক্ষিকতাবাদ, এটা আইনস্টাইনের সব থেকে বড় আবিষ্কার, আপেক্ষিকতাবাদ। কোপার্নিকাস, গ্যালিলিও, এরা কি কি আবিষ্কার করেছিলেন? আমি এটা তোমাদের থেকে শুনতে চাই। ঠিক আছে, তো তোমরা যারা যারা জানো বলবে। বলো, নট এটা কোনটির গতিবেগের সাথে সম্পর্কিত? নট সঠিক উত্তর হচ্ছে এটা জাহাজের গতিবেগ মাপা হয়। ঠিক আছে, এই এককে এনওটি, এই এককে জাহাজের গতিবেগ মাপা হয়। ঠিক আছে, এই এককে জাহাজের গতিবেগ মাপা হয়। নট। তড়িৎ প্রবাহের একক কি? বলো, তড়িৎ প্রবাহের একক কি? সঠিক উত্তর হচ্ছে কুলম পার সেকেন্ড, এটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তড়িৎ প্রবাহের এসআই একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আধান বাই সময়। এটা যারা জানো, ক্লাস 10-এ তোমরা পড়েছো, অথবা এটা আমরা পরে আমরা যখন তড়িৎ প্রবাহ চ্যাপ্টারটা পড়বো, কারেন্ট এবং ইলেকট্রিসিটি, ওহমের সূত্র, ওখানে আবার শিখবো এটা। তো আপাতত যারা জানো তাদের জন্য অ্যাম্পিয়ার মানে তাহলে আধান বাই সময়। আধানের একক কি? একটু আগেই বলা হয়েছে, আধানের একক হচ্ছে কুলম। আর সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে কুলম পার সেকেন্ড মানেই হচ্ছে অ্যাম্পিয়ার, ওটাই হচ্ছে তড়িৎ প্রবাহের একক। নেক্সট বলো, তাপের সিজিএস একক কি? তো সঠিক উত্তর অবশ্যই এটা হবে ক্যালোরি। তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি। ঠিক আছে। নেক্সট বলো, কোনটি শক্তির একক? এটাও তোমাদের পড়ানো হয়েছে, শক্তির একক হচ্ছে জুল। ঠিক আছে। তাপমাত্রার এসআই একক কি? এটাও পড়ানো হয়েছে, এটা একটা মৌলিক একক, তাপমাত্রা একটা মৌলিক একক। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, তোমাদের মনে আছে বড় হাতের ক্যাপিটাল কে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই জাতীয় এমসিকিউ গুলো তোমরা পড়বে। তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নিশ্চয়ই। ভালো থেকো প্রত্যেকে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, যেগুলো দেওয়া হয়েছে এমসিকিউ গুলো ভালো করে তাহলে প্র্যাকটিস করে নাও। ঠিক আছে।